ট্রেমেন্ডাস ঠান্ডা জল, পাটা পুরো মানে বরফের মতো লাগছে, ফিল হচ্ছে পুরো আমি একদম মাঝ সঙ্গমে, এখানে ডুব দেবো। ভোর 4:30 বেরিয়েছি, এখন বাজে 2:54। कितने किलोमीटर आए अभी अभी 438 अभी भी 350 अराउंड बाकी है ना, 376 তো এখনো 376 কিলোমিটার বাকি। পৌঁছতে পৌঁছতে যেটা মনে হচ্ছে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যাবে। 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় বেশ জ্যাম পেলাম। জাস্ট 10-15 মিনিট আগে একটা প্রায় 1 ঘন্টা মতো আটকে ছিলাম একটা জ্যামে। একটা জিনিস সেটা হচ্ছে যে রাস্তার সিনিক বিউটি খুব সুন্দর, এই শর্টস দেখাচ্ছি। দুর্গাপুর ঢোকার আগেটা থেকেই বেশ কুয়াশা পেয়েছি। তারপরে ঝাড়খণ্ড যখন ঢুকলাম, ঝাড়খণ্ড ঢোকার একটু আগেটা থেকেই চারদিকে বেশ পাহাড় শুরু হলো, তো ওই টাইমটা খুব সুন্দর লাগছিল চারপাশটা। তার আগে শক্তিগড়ে ল্যাংচা খেয়েছি, ওটা তো মাস্ট হ্যাভ, লুচি আর ল্যাংচা। তারপরে দাদা হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ালেন একটা জায়গায়। বেসিক্যালি এখন বিহার বর্ডারের সামনে, বিহার বর্ডার আসছে কিছুটা পরে, এখানেও বেশ চারদিকে পাহাড় আছে। ये जो यहाँ पे पोस्ट है, यहाँ खत्म हो रहा है झारखंड, यहाँ से बिहार स्टार्ट। ये बेसिकली नो मैन लैंड्स होती है थोड़ी सी, इसके बाद बस बिहार का बॉर्डर। ओके, बिहार का चेक पोस्ट आ जाएगा। तो ये जगह था, ये नो मैन्स लैंड, ये नो मैन्स लैंड है। ओके, ये मतलब दोनों के बीच की जगह है, बस थोड़ी सी। अच्छा, बस वो बिहार का बॉर्डर है। मैं ये नहीं जानता था कि ये स्टेट के अंदर भी होता है, मैं देश के अंदर नहीं, वो थोड़ी सी जगह जो होती है ना, हाँ, कोई 150 से 200 मीटर, उसमें नो मैन्स की होती है वो। बेसिकली वो ना झारखंड की वो बॉर्डर रखता है, हाँ, ना वो उसके बीच में कुछ भी हो जाए, हाँ, तो वो लड़ाई होती है कि कौन लेगा उसको। अच्छा, ये हर बॉर्डर पे है, अच्छा, हर स्टेट के बॉर्डर पे आपको ये चीज मिलेगा। मैं कंट्री बॉर्डर्स पे सुना था, मैं स्टेट में रहता हूँ, वो तो बहुत बड़ा एरिया होता है। ये तो बस अब जैसे ये पिलर है इधर, हाँ, उसका स्टार्ट हो गया, अब ये बिहार का हो गया। अच्छा, अब इधर कुछ भी होगा ये बिहार पुलिस के अंडर में। ओके, সানসেট হচ্ছে আস্তে আস্তে আর ঠান্ডাটা বেশ বাড়ছে। রাত্রে দেখছিলাম 7 ডিগ্রি 8 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে প্রয়াগরাজে। আমার সাথে আছেন গগনজি, ওনার একটা স্পেশালিটি বলে রাখি, উনি 97টা দেশ ঘুরেছেন। এখানে আমি চা খেতে দাঁড়িয়েছি, প্রচণ্ড চা পাচ্ছিল একটা, তো চাটা বেশ ভালো করেছে। বিহারের মানুষজন কি ইউনিক না? আটশো কিলোমিটারের রাস্তা প্রায় 20 ঘন্টার ওপর লাগলো, 20 ঘন্টার কাছাকাছি লাগলো। গগনদাকে থ্যাংক ইউ, অসাধারণ ড্রাইভ করেছেন উনি। টানা 20 ঘন্টা গাড়ি চালানো খুব 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 চাপের ব্যাপার আমার মনে হয়। এখান থেকে মেলা প্রাঙ্গণ যাওয়ার জন্য 10 কিলোমিটার আমাকে হাঁটতে হবে এখন। আমি জানি না যে এখানে আমি কোনো টোটো পাবো কিনা, সামনে গিয়ে পেলে তো খুব ভালো। 10 কিলোমিটার আগে গাড়ি রাখতে হচ্ছে, এইটা হচ্ছে গাড়ির জ্যাম, প্রচুর গাড়ির লাইন। গগনদা আমার ড্রাইভার দাদা, উনি গাড়িটা একটু আগেই পার্ক করে দিয়েছেন এত জ্যামের জন্য। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, 12টা 5 বাজে প্রায়। এখান থেকে 10 কিলোমিটার হাঁটতে হলে এই মুহূর্তে খুব চাপ হয়ে যাবে। একটা অসাধারণ জিনিস দেখাবো, অসাধারণ।
আমি এখানে থাকবো ভারত সেবাশ্রম সংঘের টেন্টে, যেটা এখানে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে জায়গাগুলোকে। তো আমি আছি সেক্টর 5-এ, ওখানেই এখন যাচ্ছি। এখানে এলে অবশ্যই আগে থেকে টেন্ট বুক করে আসবেন বা হোটেল যেটাই হোক, নইলে কিন্তু থাকার জায়গা পাওয়া যাচ্ছে না এখানে। আমি লাস্ট আধ ঘন্টা ধরে সেক্টর 5 খুঁজে চলেছি, পাচ্ছি না। সেই কুম্ভে হারিয়ে যাওয়া বলে সেরকম একটা ফিল হচ্ছে। লোকজন খুব একটাও নেই এখন, মাঝরাত্রির বলে মেবি। কালকে উইকেন্ড, প্রচুর লোক আসবে। এখন প্রচণ্ড ঠান্ডা, প্রায় 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার নেমেছে এখন। এই পুরো মেলাটার একটা ম্যাপ আছে, সেই ম্যাপটা আমার কাছে নেই বলে এতটা প্রবলেম হচ্ছে আই গেস। ওটা থাকলে এতটা অসুবিধে হতো না। হিউজ জায়গাটা, এত বড়, তার মাঝখানে খুঁজে পাওয়াটা বেশ চাপের হচ্ছে আমার জন্য। আমাকে একটা গাড়ির লোকজন দেখে বাবা জয় হো বলে বেরিয়ে গেল। আমাকে আর চুলটা খোলা রাখা যাবে না, যা বুঝতে পারছি। এখানে মা গঙ্গাকে সবাই গঙ্গাজি বলে সম্বোধন করেন। তো গঙ্গাজির প্রথম দেখা আমি পেলাম আমার পেছনে। আমার লিটারেলি 1 ঘন্টা 10 মিনিট লাগলো আমার টেন্ট খুঁজে পেতে। আমি প্রায় 5 থেকে 6 কিলোমিটার হাঁটলাম শুধু মেলার মাঝখানে। এটা আমার টেন্ট। আমি আধ ঘন্টা আগে উঠেছি ঘুম থেকে। কাল রাত্রে ফাটিয়ে ঠান্ডা লেগেছে। এখন বেরোচ্ছি, কিছু ফটো আর ভিডিও তুলবো। খুবই ঘুম থেকে উঠতে লেট হয়েছে আমার। আমি ভেবেছিলাম সকাল সকাল উঠবো, কিন্তু সেটা হয়নি। একটু আমার পেট আপসেট হয়ে গেছে, তো দেরি করে ঘুম থেকে উঠলাম। দিয়ে এবার বেরোবো, বেরিয়ে কাল সকালে স্নান করার প্ল্যান নিচ্ছি। এটা আমার টেন্ট। এই জায়গাটায় শুয়েছিলাম রাত্রে, বেশ ঠান্ডা লেগেছে। ঘুমানোর সময় বেশ ঠান্ডা লেগেছে। একটু লেট করেই উঠেছি। আজকে সারাদিনটা ঘুরবো এবার। আমি সঙ্গমের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে বেশ অনেকগুলো ব্রিজ করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 8টা মতো দেখতেই পাচ্ছি। 20টা তো কমসে কম ব্রিজ করেইছে এখানে। ভিড় প্রচণ্ড। এখানে যারা স্নান করছেন এটা গঙ্গা নদীতে করছেন। সঙ্গম যেটা, সেটা আমার পেছনে প্রায় 5 কিলোমিটার দূরে। আমি সেখানে যাও কিনা জানি না, বাট চেষ্টা করছি যাওয়ার, যদি গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলটা দেখা যায়। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ये GoPro নেক্সট কনফেশন, বেশ টায়ার্ড হয়ে গিয়েছি। এই ভিড় ঢালা প্রচণ্ড কঠিন ব্যাপার, প্রচণ্ড।
আজকে এই ঘাট থেকে নৌকো চলছে না, বন্ধ রাখা হয়েছে। নৌকো চলছে সরস্বতী ঘাট থেকে। এটা হচ্ছে কেল্লাটা যেখানে আছে, আকবরের কেল্লা, তার ঠিক পাশের ঘাটটা। যেখানে আমি স্নান করেছিলাম সেই জায়গাটা হলো সঙ্গমস্থল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে বাঁ দিকে সেই সঙ্গমস্থল, আর আমার ঠিক সামনে যমুনা নদী। যেখানে আমি স্নান করেছিলাম তার ঠিক বাঁ দিক থেকে আসছিল গঙ্গা নদী। এবার সরস্বতী নদী কোত্থেকে আসছে? বলা হয় সরস্বতী বিলুপ্ত নদী। বিলুপ্ত মানে সরস্বতী অদৃশ্য হয়ে গেছে, মাটির তলা দিয়ে বইছে, এটা লোককথা। এখানের কথা অনুযায়ী সরস্বতী নদী বইছে এই কেল্লার নিচের দিক থেকে। এই কেল্লার নিচের দিক থেকে সরস্বতী নদী এসে তারপর সঙ্গমস্থলে জয়েন হয়েছে। এই ফোর্টটার নাম হলো এলাহাবাদ ফোর্ট। 1583-তে আকবর এই ফোর্টটা বানিয়েছিলেন। আমি যদি বলি এখানে লোক সংখ্যা লক্ষ লক্ষ, তাহলে খুব বড় ভুল করবো প্রবাবলি, কারণ এখানে লোক সংখ্যাটা কোটিতে বলতে হবে। অসংখ্য লোক, অজস্র লোক চারিদিকে। তবে যেটা ভালো জিনিস আমার খেয়াল হলো অনেক কিছু, তার মধ্যে হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা। প্রচুর অ্যাম্বুলেন্স চারিদিকে, পুলিশ চারিদিকে ভর্তি, তারা প্রচণ্ড হেল্পফুল। এখানে প্রত্যেকটা মানুষ খুব হেল্প করছে সবাইকেই। আর অ্যাম্বুলেন্স পরিষেবাটা নিঃশুল্ক, কারোর কোনো অসুবিধা হলে ইমিডিয়েটলি সেখান থেকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে ওনারা। সকালবেলা আমি যে ব্রিজটা ক্রস করে সঙ্গমের দিকে এসেছিলাম, এখন সেই ব্রিজটাই ক্রস করে আমি টেন্টের দিকে যাচ্ছি। সঙ্গম থেকে এই জায়গাটার ডিস্টেন্স 4-5 কিলোমিটার তো হবেই আমার যেটা মনে হচ্ছে। এখানে যাওয়ার ব্রিজগুলো আর আসার ব্রিজগুলো আলাদা, স্বাভাবিক সেটাই হওয়া উচিত। আমি ভুল করে যারা আসছেন এই দিকে সেই ব্রিজে উঠতে যাচ্ছিলাম, তো আমাকে রিডিরেক্ট করে দিলেন পুলিশ যাতে আমি অন্য ব্রিজটা দিয়ে যাই। এখানে চারিদিকে প্রচুর ওয়াশরুম করেছে, টেম্পোরারি ওয়াশরুম যেগুলো, যেরকম আমার পেছনেই কমলা রঙের যেটা দেখা যাচ্ছে। বাট ব্যাপারটা হলো আমি রিস্ক নিইনি, কারণ আমি এক্সপ্লোরার শিবাজি বাবুর ব্লগ থেকে দেখেছিলাম ওনার রিয়াকশনটা কেমন এসেছিল একটা ওয়াশরুমে ঢোকার পর। আচ্ছা, এগুলো চেঞ্জিং রুম, সরি এগুলো হচ্ছে চেঞ্জিং রুম। এখানে প্রচুর চেঞ্জিং রুম দিয়েছে, যেটা আমার মনে হয় মহিলাদের জন্য সব থেকে বেশি দরকার ছিল এখানে। আর ওয়াশরুমগুলো লাইন দিয়ে অনেক আছে, ছেলে মেয়েদের আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা ওয়াশরুম। বাট সেই রিস্ক আমি নিইনি, সেটা কেমন দেখার আমি চেপে রেখেছি দরকার পড়লে, তবু সেটা আমি করিনি। সমুদ্র মন্থনের জন্য যে সাপকে ব্যবহার করা হয়েছিল সেই সাপের নাম মনে আছে? সেটা ছিল বাসুকি নাগ। তো বলা হয় বাসুকি নাগকে নিয়ে এতটাই টানাহিসড়া করা হয়েছিল, বেচারা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন বিষ্ণু বাসুকি নাগকে বলে, তুমি একটা জায়গায় গিয়ে একটু রেস্ট নাও, অনেক করেছো। তখন বাসুকি নাগ এই জায়গায় এসে রেস্ট নেয়, এটা কথিত। সেখানে বাসুকি নাগের মন্দির তৈরি করা হয়, এটা বাসুকি নাগের মন্দির। বলা হয় আপনি যদি কুম্ভে আসেন আর এই মন্দিরে না আসেন, তাহলে কুম্ভ নাকি পূর্ণ হয় না। সম্ভব হলে আসবেন, এসব ব্যাপারে বিশ্বাস করার খুব একটা দরকার নেই। এখানে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় মন্দিরের। একটা মন্দির, যে পরিমাণ লাইন আমি ঢুকতে পারবো বলে মনে হচ্ছে না। এই লাইন দিয়ে ঢোকা আমার পক্ষে সম্ভব নয়, যাকে আমি 20-22 কিলোমিটার হেঁটেছি, আর পারছি না। ভোর 6টা বাজে। লাস্ট কয়েক ঘন্টার জন্য আবার ঘুরতে বেরিয়ে পড়েছি, যদি কিছু বেটার ফ্রেমস পাই। একটু চা খাবো।
কাল রাত্রে প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড 9 ডিগ্রি অবধি আমি দেখেছিলাম টেম্পারেচার ডাউন হতে, তারপর আর দেখা হয়নি। এখন 12-13 ডিগ্রি মতো টেম্পারেচার চলছে। এটা হচ্ছে সাধুদের একটা আখড়া, বিভিন্ন নামের আখড়া আছে, এটা তাদের মধ্যে একটা আখড়া। এই আশ্রমের মানুষজন কপিল মুনিকে পুজো করেন। যতদূর শুনলাম এই আখড়ার নিয়মকানুন প্রচণ্ড স্ট্রিক্ট, সবাইকে অ্যালাউ করে না, রিকোয়েস্ট করে অনেক কষ্টে ভেতরে আসতে পেরেছি। এরপর এখান থেকে বেরিয়ে যাব জুনা আখড়া, ওটার একটা ফেমাস আখড়া। এই জুনা আখড়ার নাম সবাই শুনেছে, স্পেশালি আইআইটি বাবার নাম থেকে বেশিরভাগ লোকজন শুনেছে আই গেস। খুব স্পেশাল একটা আখড়া নাগা সন্ন্যাসীদের। এটা জুনা আখড়া, এগুলো সাধুদের থাকার ঘর। ওরা কোথায় আমাদের দাঁড় করিয়ে ফেলে কি খুঁজতে গেল ওই ছেলেটা জুনা খাওয়ার সামনে? হ্যালো, তোরা কোথায়? হ্যালো, হ্যালো, एक मिनट इसको अच्छे बात करिए। भीड़ में लगा चलते रहो, चलते जाओ फटाफट, एक करके आगे करके निकलते रहो। भैया उधरी से चलो 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 बेटे चलो। इधर देखिएगा। हाँ जी, जाओ मत चल भाई। बेटा के साथ फोटो खींचेगा। একটা নৌকো রেন্ট করে সঙ্গমের ঠিক মাঝখানে যাচ্ছি। কালকে যেরকম পাড় থেকে স্নান করেছিলাম, আজকে ঠিক সঙ্গমের মাঝখানে স্নান করব। এখানে নৌকোর প্রচণ্ড ক্রাইসিস ইন দ্য সেন্স এত চাহিদা যে ফুলফিল করে উঠতে পারছে না। তো পার হেড ভাড়া সাধারণত 150-200 হওয়ার কথা, সেটা এখন তার জায়গায় প্রায় 1000 টাকা পার পার্সন নিচ্ছে এখানে। ট্রেমেন্ডাস ঠান্ডা জল, পাটা পুরো মানে বরফের মতো লাগছে, ফিল হচ্ছে পুরো। আমি একদম মাঝ সঙ্গমে, এখানে ডুব দেব। এই দিক থেকে এসেছে যমুনা নদী আর এই দিক থেকে এসেছে গঙ্গা নদী। আর বলা হয় দুটো নদীর মাঝখান থেকে
আকবরের যে দুর্গ আছে তার তলা দিয়ে প্রবাহিত হয়েছে সরস্বতী নদী, আর এটা সঙ্গম।